বেশ কিছুদিন হলো শুরু করেছি নতুন ব্যবসা, হোম ডেলিভারির। বাড়িতে বউ রান্না করে আর আমি প্যাকিং করি। একটি ছেলেও রেখেছি, নাম মলয়। সে শুধু বাড়ি বাড়ি পৌঁছে দেয় খাবারগুলো। ভালোই চলছিল বেশ, কিন্তু গত 2 দিন ধরে একটা সমস্যায় পড়েছি। আর বলবেন না, একটা নতুন ঠিকানা থেকে খালি ফোন আসছে, খাবার দিতে বলছে। মলয় দিয়েও আসছে, কিন্তু টাকা দেওয়ার কথা বলার আগেই বাড়ির দরজা বন্ধ করে দিচ্ছে। আর ফোনটিও যিনি করছেন তার গলাটাও বড় অদ্ভুত, কেমন যেন ঘ্যার ঘ্যারে গলায় খুব সংক্ষেপে 2 প্লেট ভেজ থালি অর্ডার করে ঠিকানা বলেই ফোন কেটে দিচ্ছে। গতকাল তো তর্কে তর্কে ছিলাম, আমি টাকার কথা বলবই, কিন্তু একটানা রেকর্ডিংয়ের মতো ঠিকানা বলেই ফোনটা সাথে সাথেই কেটে গেল। কিছু বলার সুযোগই পেলাম না। আজও ফোন এসেছে, যথারীতি 2খানা প্লেট থালি চেয়েছে। ফোনের রিসিভারটা নামিয়ে রেখেই ভাবলাম আজ এর একটা হেস্তনেস্ত করতেই হবে। 2 দিনের টাকা বাকি রেখে আবার 3 দিনের টাকাও বাকি রাখা সম্ভব নয়। মলয়কে ডেকে পাঠালাম। মলয় এসে বলল, হ্যাঁ দাদা বলুন। আমি বললাম, আবার ওই বাড়িটা থেকে খাবার দিতে যেতে বলেছে, 2 প্লেট। কোথায় বলতো বাড়িটা? কেন, কোন বাড়ি দাদা? যে টাকা মেটায় না? হ্যাঁ, সেই বাড়িটাই। আজ আমি যাব ওই বাড়িতে, দেখি কি করে টাকা না মিটিয়ে পারে। বাড়িটা কিন্তু খুব অদ্ভুত দাদা, কোনো কলিং বেল নেই। দরজা কড়া নাড়লে খানিকক্ষণ পর দরজা অল্প ফাঁক করে একটা মুস্কো হাত বেরিয়ে এসে প্যাকেটগুলো নিয়েই ধারাম করে আবার দরজা বন্ধ করে দেয়। টাকার কোনো উচ্চবাচ্য তো দূর, আমি তো লোকটার মুখ পর্যন্ত এই 2 দিন দেখতে পাইনি। বলিস কি রে? আচ্ছা, আমি যাচ্ছি, দেখি হিসেব চুকিয়ে আসতে পারি কি না। মলয় চলে যেতেই আমি 2 প্যাকেট নিয়ে হাঁটা লাগালাম ওই ঠিকানায়। মণ্ডল স্টুডিওর নিবেদন, গ্রাম বাংলার ভূতের গল্প। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আজ আপনারা শুনবেন লেখিকা চন্দ্রিমা বন্দ্যোপাধ্যায়ের কলমে যত আতঙ্ক হোম ডেলিভারিতে। গল্পটি শোনার পর কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু করছি আজকের গল্প, যত আতঙ্ক হোম ডেলিভারিতে। আমি 2 প্যাকেট নিয়ে হাঁটা লাগালাম ওই ঠিকানায়। মলয় আগে থেকেই পথ নির্দেশ দিয়ে দিয়েছিল কিভাবে পৌঁছাতে হবে। তবুও রাস্তায় 2-3 জনকে জিজ্ঞাসা করে নিশ্চিত হয়ে এগিয়ে গেলাম গন্তব্যের দিকে। কিন্তু একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। যাদের জিজ্ঞাসা করলাম ওরা কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকালো আমার দিকে। যাক গিয়ে, ব্যাপারটাকে বেশি পাত্তা না দিয়ে এগিয়ে চললাম। বাড়িটার কাছে পৌঁছাতেই লক্ষ্য করলাম বেশ পুরনো দিনের কাঠামোর বাড়ি, কিন্তু জায়গায় জায়গায় প্লাস্টার খসে খসে পড়েছে। সামনের দিকে কোনো এককালে একটা বারান্দা ছিল, শুধু কাঠের ফ্রেমটাই তার অবশিষ্ট আছে, আর কিছুই নেই। বেশ কয়েক জায়গায় অশক্ত গাছ গজিয়ে উঠেছে। আশেপাশে সেরকম বাড়ি আর দেখা যাচ্ছে না। মনে মনে বললাম, এরকম বাড়ি তো যখন তখন ভেঙে পড়বে, কি করে এর মধ্যে লোকজন থাকে কে জানে। বেশি না ভেবে এগিয়ে গেলাম দরজার দিকে। কড়া 2 বেশ জোরে নাড়া দিয়ে হাঁক দিলাম, কেউ আছেন? ভেতরে কি কেউ আছেন? কোনো সাড়া শব্দ নেই। আবার গলার জোরটা আরও বাড়িয়ে হাঁক দিলাম, কেউ কি আছেন? আমি দুপুরে খাবার হোম ডেলিভারি দিতে এসেছি। 2-3 বার এরকম ডাকাডাকি করার পর আমাকে চমকে দিয়ে দরজার পাল্লাটা অল্প ফাঁক হলো। একটা মোটা কালো লোমসাদ বেরিয়ে এসে ঘপাত করে প্যাকেট 2 নিয়েই দুম করে দরজাটা বন্ধ করে দিল। টাকার কথা বলা তো দূরের কথা, লোকটার মুখ পর্যন্ত দেখতে পেলাম না। মলয়ের কথাটাই মনে পড়ল। ও ঠিক রকমই বলেছিল, এই ভরদুপুরে এদিকে লোকজন বিশেষ নেই। এত নির্জনতায় আমার এই রোদের আলোতেও গাটা ছমছম করতে লাগলো। তবুও ঠিক করলাম আজ আমি টাকা নিয়েই ছাড়বো। আবার দরজায় তুমুল ধাক্কাধাক্কি শুরু করলাম, কড়া ধরে ঝাঁকাতে শুরু করলাম। ও দাদা, কেউ আছেন? দাদা, ও দাদা, আমার টাকাটা তো দেবেন। 3 দিন ধরে খাচ্ছেন, একটা পয়সাও ধরাচ্ছেন না। এই করলে আমার ব্যবসা তো লাটে উঠবে। ও দাদা, দাদা, ও দাদা। আমি দরজার ওপর হুমড়ি দিয়ে ধাক্কাধাক্কি দিচ্ছিলাম। হঠাৎ দরজার ভিতরের ছিটকানি কেউ খুলে দিতেই আমি ভিতরের দিকে ছিটকে পড়লাম। এ কীরকম অসভ্যতামি রে বাবা, একে টাকা দিচ্ছে না, তার উপর এইরকম আচরণ। যাই হোক, উঠে দাঁড়ালাম। এদিক ওদিক তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। এ কি, তাহলে দরজাটা খুললো কে? কিছুই বুঝতে পারলাম না এসব হচ্ছেটা কি। গা ঝেড়ে এবার ভালো করে চারিদিকটা তাকিয়ে দেখতে লাগলাম। ভিতরটাও ভাঙাচোরা, কড়িবর্গা বেরিয়ে গেছে চারিদিকে। ভেতরেও দেয়ালের জায়গায় জায়গায় কোথাও বট,
কোথাও আবার অশক্ত গাছের বেশ ভালো ডালপালা ছড়িয়ে দেয়ালকে ফাটিয়ে দিয়েছে। সামনেই দেখলাম একটা দালান। দুর্গাপূজা হতে হয়তো কোনো এক সময়। বিশাল বাড়ি, কিন্তু কোথাও কোনো লোকজন নেই। আস্তে আস্তে এগিয়ে গেলাম ভিতরের দিকে। ওই কালো হাতের মালিককে যে কোথায় পাই। এক সময় এটা যে একটা বিশাল বড় লোকের বাড়ি ছিল সেই সম্পর্কে কোনো সন্দেহ নেই। ভিতরের উঠোনে গিয়ে দাঁড়িয়ে দেখি দুর্গাপুজোর দালানে চারিদিকে হরিণের সিংয়ের কারুকার্য করা বেশ কিছু মূর্তি টাঙিয়ে রাখা আছে। যদিও দীর্ঘদিনের অযত্নে ওগুলোর ওপর ধুলো পড়ে মলিন হয়ে গেছে। চারিদিকে মাকড়সার জালে ভরপুর। হঠাৎ শুনতে পেলাম ওই পূর্ব দিকের ঘর থেকে টিভির শব্দ ভেসে আসছে। মনে হলো যাই, ওদিকে গিয়ে দেখি কাউকে দেখতে পাই কিনা। ওই দিকেই এগিয়ে গেলাম। ওই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ভেতরের দিকে দেখলাম খাটের ওপর আমার দিকে পিছন ফিরে বসে একজন টিভি দেখছে। আমি একটু গলা খাগড়ানি দিলাম। শুনছেন? শুনছি। আপনার টাকা তো? আমি আচমকা ওই রকম উত্তর আশা করিনি, যে কিনা এত আমার হাঁকাহাঁকিতে কোনো রকম সাড়া দিচ্ছিল না। ফোনও যে কিছু বলার সুযোগই দিচ্ছিল না। সে হঠাৎ এইরকম সত্যবাদী যুধিষ্ঠির হয়ে টাকার কথা বলবে সেটা আমি ভাবতেও পারিনি। তাই আমি কিছুটা অবাকই হলাম। আমতা আমতা করে বললাম, হ্যাঁ আসলে 3 দিনের টাকা বাকি তো, তাই। আসুন ভিতরে এসে বসুন। এই বলে তিনি পিছন ফিরলেন। সাথে সাথে একটা ভয়ঙ্কর ক্যাচ ক্যাচ শব্দ হলো। তার মুখ আর ওই রকম ভয়ঙ্কর ভৌতিক শব্দে আমি ভয়ে ভয়ে দুপা পিছিয়ে গেলাম। কি ভয়ঙ্কর তার মুখটা! মুখের মাঝখান দিয়ে একটা গভীর কাটা দাগ এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে গেছে। মাথার চুলগুলো কদম ছাট, পেটানো চেহারা, সেই ফ্যাসফ্যাসে গলার স্বর যেটা আমি রোজ ফোনে শুনি। কিন্তু শব্দটা কিসের? কি হলো, ভয় পেলেন? এই শব্দটা টিভি থেকে আসছে, ভয়ের কিছু নেই। আমি টিভির দিকে তাকিয়ে দেখলাম একটা ভূতের সিনেমা চলছে। যাক, নিশ্চিত হওয়া গেল। তখন মনে মনে ওর মুখের দাগটা নিয়ে ভাবছিলাম। লোকটা আবার আমার মনের কথা বুঝে নিয়ে বলল, মুখের দাগ নিয়ে ভয় পাচ্ছেন? এ অনেক গল্প ভাই, আসুন ভেতরে আসুন বলছি। আমি আবার অবাক হলাম। পরপর তিনবারই লোকটা আমার মনের কথা সঠিক বুঝে নিয়ে উত্তর করল। আমি ভিতরে গিয়ে বসলাম খাটের ওপর। লোকটা বলা শুরু করলো তার দুঃখের কাহিনী। বুঝলেন দাদা, আমি ছিলাম এই বাড়ির দীর্ঘদিনের বিশ্বস্ত কাজের লোক। জন্ম থেকেই এই বাড়িতে আছি। বাড়ির প্রথম মালিক ছিলেন সূর্যনারায়ণ মজুমদার। তিনি খুব ভালোবাসতেন আমাকে, একদম নিজের ছেলের মতো। তিনি মানুষ হিসাবেও ছিলেন খুব ভালো। কিন্তু তিনি মারা যাওয়ার পরেই মালিকানা এলো তার ছেলে সূর্যকমল মজুমদারের হাতে। তিনি ছিলেন স্বভাব চরিত্রে তার বাবার পুরোপুরি বিপরীত। সারাদিন মদের নেশায় চুর হয়ে থাকতেন। একে একে সব সম্পত্তি চলে গেল এই নেশার তাড়নায়। এরপর ঘরের ঘটি বাটি টান পড়ল। আমি বাধা দিলাম, বারণ করলাম অনেক, কিন্তু আমাকে উনি প্রথম থেকেই সহ্য করতে পারতেন না। এরপর সব বিক্রি হতে হতে আমাদের প্রায় নিঃস্ব দশা। বাড়ির বাসিন্দা যারা যারা ছিল তারা প্রায় সবাই ওনার অত্যাচারে অন্য জায়গায় চলে গেলেন বা অনেকেই মারা গেলেন। এই এত বড় বাড়িতে তখন আমি আর উনি এই দুজনই পড়ে রয়েছি। একদিন হলো কি জানেন, মাতাল হয়ে উনি নেশার ঘোরের মধ্যে রয়েছেন। এদিকে বাড়ির বাইরে দরজায় তুমুল ধাক্কাধাক্কি। পাওনাদাররা এসেছে বাকি টাকা নিতে। উনি ওদের বাকি টাকা কিভাবে মেটাবেন জানেন না। ওনার মা ঠাকুরনের শেষ স্মৃতি একটা সোনার বালা ছিল, সেটি শুধুমাত্র পড়েছিল তখনও। সেই দিনকার সেটিও দিয়ে দিলেন। আমি গিয়ে খুব যখন প্রতিবাদ করলাম, তখনই টলতে টলতে এসে উঠে দাঁড়িয়ে ঘরের দরজার সামনে একটা মরচে পড়া তরোয়াল হ্যাচকা টানে টেনে বের করলো। তারপরেই সবার সামনে চালিয়ে দিলেন আমার মুখের ওপর। এই যে দাদা, আমার মুখের এই দাগটা দেখছেন, এটাই তার স্মৃতিচিহ্ন বহন করে চলেছে। সেখানেই শেষ নয় দাদা, একদিন সূর্যকমল একটা দলিল খুঁজে পেল, যেখানে লেখা ছিল ওর বাবা সূর্যনারায়ণ বাবু আমার নামে কিছু সোনার মোহর রেখে দিয়েছেন, এই বাড়ির কোথাও হয়তো লুকিয়ে রেখেছেন। এই খবরটা জানার পরেই সূর্যকমল সারা বাড়ির মেঝে খুঁড়ে ফেললো, কিন্তু কোথাও কিছু পাওয়া গেল না। এরপরেও তিনি শান্ত হননি, আবার পুলিশের কাছে গিয়েও অভিযোগ করলেন আমার নামে,
যে আমি নাকি সব সোনার মোহর চুরি করে পাচার করে দিয়েছি বাইরে। পুলিশ ধরে নিয়ে গেল আমাকে, জেল হলো আমার 15 বছরের জন্য। তার কথাগুলো এতক্ষণ শুনছিলাম বুধ হয়ে। হঠাৎই দরজাতে কেউ এসে দাঁড়িয়েছে বুঝতে পারলাম। ঘরের ভিতর তার ছায়া পড়েছে, তার হুঙ্কার শুনতে পেলাম। পিছন ফিরে দেখি একটা লম্বা চওড়া সুঠাম চেহারার লোক হাতে খোলা তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে দরজা জুড়ে। আমি লাফ দিয়ে বিছানা থেকে মেঝেতে নেমে এসে কর্নারে দাঁড়িয়ে গেলাম। আমি পাশের দিকে সরে যেতেই ওই দরজার সামনে দাঁড়ানো লোকটা খাটে বসা লোকটার ওপর ঝাঁপিয়ে পড়তে পড়তে বলল, তুই বেটা চাকর, আর তো বড় বড় কথা বলছিস, বের কর মোহরগুলো। আমি জানি না হুজুর কোথায় আছে, সত্যি জানি না। আমি এক কোণায় দাঁড়িয়ে দেখছি বিছানার ওপর তখন দুজনার এক খণ্ড যুদ্ধ চলছে। একজন তলোয়ার নিয়ে রেড়ে করে তেড়ে যাচ্ছে, আরেকজন তার সন্ডা মার্কা হাত দিয়ে সব কিছু আটকে যাচ্ছে প্রাণপণে। সে কি বিভৎস দৃশ্য! বার কর মোহর, পাওনাদারটা টাকা নিতে এসেছে, কোথা থেকে দেব, বার কর। আমি জানি না হুজুর। সূর্যের পড়ন্ত বেলায় ঘরের ভিতর যেটুকু দেখতে পাচ্ছি তাতে দেখলাম সে পুরো রক্তারক্তি কাণ্ড। খাট মেজে সব রক্তে ভেসে যাচ্ছে। চাকরটি হঠাৎ তরলটা ছো মেরে ছিনিয়ে নিয়ে বসিয়ে দিল সূর্যকমলের গলায়। গলাটা ছিটকে দূরে গিয়ে পড়ল, কিন্তু তার দেহ তখনও সোজা হয়ে দাঁড়িয়ে আছে। কাটা গলা থেকে গলগল করে রক্ত বেরিয়ে সারা ঘরের মেঝে ভেসে যাচ্ছে, এমনকি আমার পায়েও এসে লাগছে ওই রক্ত। ওই রকম স্কন্ধ কাটার অবস্থায় হঠাৎ সূর্যকমলের দেহটি আমার দিকে ঘুরে দাঁড়ালো। সাথে সাথেই মেঝে পড়ে থাকা মুন্ডুটি ভাসতে ভাসতে শূন্যে আমার ঠিক মুখোমুখি উঠে এলো এবং বলল, এই যে পাওনাদার, তুমি কোন আক্কেলে এখনো দাঁড়িয়ে আছো এইখানে শুনি? এই হারামজাদা চাকরটাকে বলো না মোহরটা বার করতে, না হলে এক নয়া পয়সাও পাবে না, এই বলে দিলাম। এই বলে আমার দিকে তরোয়াল নিয়ে ওই অবস্থায় তেড়ে আসতে লাগলো। তখন পুরোই অন্ধকার হয়ে এসেছে। দেয়ালের যে কোণে আমি দাঁড়িয়েছিলাম সেখানে হঠাৎ মনে হলো পায়ে কিছু নরম নরম ঠেকছে, আর তাতে পা পড়ার সাথে সাথেই উৎকট একটা গন্ধ এসে লাগলো আমার নাকে। যেটুকু আলো তখনও অবশিষ্ট ছিল তাতে যেটুকু দেখলাম বুঝলাম ওগুলো এই 3 দিনের পচা গলা খাবার, যার একটি কণাও কেউ খায়নি। আমি ভয়ের চোটে পাশের একটা ভাঙা জানলা ছিল ওটা দিয়ে লাফ মারলাম বাইরে। জঙ্গলে এসে পড়লাম। হাত পা জঙ্গলের ঝোপঝাড়ে কেটে কুটে গেল। পেছন থেকে গর্জন আসছে ওই দুইজনের। দৌড়াতে দৌড়াতে শুনতে পেলাম সূর্যকমলের চিৎকার, আর আসবি কখনো টাকা চাইতে? আসবি বল, আসবি? কতক্ষণ এইভাবে ছুটছি মনে নেই। লোকালয় দেখে আমি সবার সামনে গিয়ে মুখ থুবড়ে পড়লাম। জ্ঞান ফিরতেই দেখলাম সবাই ঘিরে ধরে দাঁড়িয়ে আছে আমাকে, মুখে সবার কৌতূহল। আমার অভিজ্ঞতা সবটাই তাদেরকে শোনালাম। তাদের মধ্যে একজন বৃদ্ধ মানুষ বললেন, ওইখানে তো এখন আর কেউ থাকে না, ওটা তো এখন পোড়ো বাড়ি। তুমি যাদের দেখেছো তারা আজ থেকে প্রায় 20 বছর আগে মারা গেছেন। দুজনকেই ওই ঘর থেকে মৃত পাওয়া গেছিল। প্রথমে সূর্যকমল, ওর মুন্ডু কাটা ধর পাওয়া যায়, থানা থেকে পুলিশরাও এসেছিল। আর এই কাণ্ডের মূল সন্দেহ তালিকায় ছিল কে জানো? ওই চাকরটি। কিন্তু প্রমাণের অভাবে সে একদিন ছাড়া পেয়ে যায়। তারপর মাত্র 6 মাসের মধ্যেই ওই ঘরে ওকেও মরে পড়ে থাকতে দেখা যায়। সবাই বলে হয়তো সূর্যকমলের আত্মাই ওকে মেরে দিয়েছে। তবে চাকরটা কিন্তু সূর্যকমলকে সত্যিই খুব ভালোবাসতো। সূর্যকমলই বরং ওর ওপর খুব অত্যাচার করত। তবে ওদের দুজনের মৃত্যুর পর থেকে আর ওদিকে আমরা কেউ যাই না। শুনেছি ওদের দুজনের মৃত আত্মা ওইখানে এখনো ঘুরে বেড়ায়। তুমি তাদেরই দেখেছো বাপু? তুমি যে জীবিত ফিরে এসেছো, এই অনেক সৌভাগ্য তোমার। ওখান থেকে কেউ জীবিত ফিরে আসতে পারেনি। বেঁচে আছি দেখে ভগবানকে অসংখ্য ধন্যবাদ দিলাম। এই হোম ডেলিভারির ব্যবসাতেই যত গন্ডগোল। ধুর তোর, এই ব্যবসা আর আমি করছি না। বাবা আমায় ক্ষান্ত করো, মা গো, দুর্গা দুর্গা মা। এতক্ষণ শুনছিলেন লেখিকা চন্দ্রিমা বন্দ্যোপাধ্যায়ের কলমে যত আতঙ্ক হোম ডেলিভারিতে।
গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তা আজ এতটুকুই, দেখা হচ্ছে আরও একটি ভূতের গল্প নিয়ে।